হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর বাংলা কবিতা কবি অজিত দত্তের ছন্দ শুধু কান রাখো। এই কবিতাটির তোমাদের বইয়ে হাতে কলমে যে যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তর আলোচনা, অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে ছন্দ শুধু কান রাখো কবিতাটির অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তাই আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওর মাধ্যমে কবিতাটির হাতে কলমের যে প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের বলে দিচ্ছি সেগুলি তোমরা এখন থেকে খাতায় লিখে নিয়ে অবশ্যই প্রস্তুত করে নিও, যাতে পরীক্ষার সময় তোমাদের আর কোনো সমস্যা না থাকে। আমি অলরেডি একটি ভিডিওর মাধ্যমে ছন্দে শুধু কান রাখো কবিতাটির প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটিও দেখে নিও। তাহলে কি হবে, ছন্দে শুধু কান রাখো কবিতাটি তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং এই কবিতা থেকে যে প্রশ্নই পরীক্ষায় আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। সপ্তম শ্রেণীর বাংলা কবিতা কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো এই কবিতাটির হাতে কলমের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা। প্রথমে একের দাগের অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটি রয়েছে, মন্দ কথায় কান দিও না। মন্দ কথার প্রতি কবি কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত করেছেন? এটির উত্তর, কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি বলেছেন, মন্দ কথায় কান দিলে পৃথিবীর প্রতিটি শব্দের যে ছন্দ রয়েছে তা শোনা যায় না। তাই কবি মন্দ কথার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। আমি যেভাবে কবির নাম কবিতার নাম লিখে প্রশ্নের উত্তর লিখে দিয়েছি, তোমরা কিন্তু যে কোনো প্রশ্ন এলেই এইভাবেই উত্তর লিখবে, এতে কিন্তু ভালো নাম্বার অবশ্যই পাবে। এরপর দুইয়ের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কেউ লেখেনি আর কোথাও। কোন লেখার কথা এখানে বলা হয়েছে? এটির উত্তর, নদীর স্রোতের চলাচলে যে ছন্দপূর্ণ ছড়া লুকিয়ে আছে সেই ছন্দ অন্য কোথাও নেই। এই নদীর স্রোতের ছন্দ মন দিয়ে অনুভব করলে বোঝা যাবে এমন ছন্দময় ছড়া ইতিপূর্বে আর কখনো কেউ লেখেনি। এরপর তিনের দাগের, চিনবে তারা ভুবনটাকে। কারা কিভাবে ভুবনটাকে চিনবে? এটির উত্তর, এই ভুবন হলো বিশাল এবং বিপুল। এর চারদিকে যে ছন্দ ছড়িয়ে আছে সেই ছন্দকে মন এবং কান পেতে শুনলে ভুবনটাকে যথার্থভাবে চেনা যাবে, কেননা ছন্দের সাহায্যে জগৎ এবং জীবনের সঠিক ইঙ্গিত অনুভব করা যায় এবং ভুবনটাকে সহজে চিনতে পারা যায়। এরপর একের 4, পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেছেন? এটির উত্তর, জীবন ছন্দময়। জীবনের সেই ছন্দে কান দিতে হবে, মন দিতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে, আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেছেন। এরপর একের 5, ছন্দ শোনা যায় না কো। কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? এটির উত্তর, সকল প্রকার দ্বন্দ্ব ভুলে গিয়ে মন না দিলে ছন্দ শোনা যায় না বলে কবি মনে করেছেন। অর্থাৎ ছন্দ শুনতে হলে দ্বন্দ্ব ভুলে একাগ্রচিত্ত হতে হবে। এরপর দুইয়ের দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। বিশেষ্যগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তন করো এবং সেটি দিয়ে বাক্য রচনা করো। প্রথমটি রয়েছে ঝড়। ঝড়কে বিশেষণে পরিণত করলে হবে ঝোড়ো, এবং এই ঝোড়ো দিয়ে একটি বাক্য রচনা, কাল বিকেলে ঝোড়ো হাওয়া বইছিল। বাকিগুলোর বাক্য আমি লিখে দিইনি, তোমরা নিজের মনের মতো করে বাক্য লিখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মন, মন থেকে হবে মানসিক। ছন্দ হবে ছান্দস। দিন হবে দৈনিক। সুর হবে সুরেলা। সংকেত সাংকেতিক। দ্বন্দ্ব দান্দিক। মন্দ মন্দত্ব। ছন্দহীন ছন্দহীনতা। পদ্যময় পদ্য। সহজ সহজতা। এই যেগুলি পরিণত করা হলো এগুলি দিয়ে বাক্য তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে নিজের মনের মতো বাক্য লিখে অবশ্যই জানাবে। এরপরে তিনের দাগের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখে নাও। নিচের শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো। যেমন মন্দ। মন্দ মানে একটি শব্দ অর্থ হলো খারাপ। মন্দ ব্যক্তিকে কেউ পছন্দ করে না। এর পরের মন্দের অর্থ হলো ধীর। মন্দ মন্দ বাতাস বইছে। পরেরগুলোর অর্থ আমি তোমাদের বলে দিয়েছি, তোমরা কিন্তু নিজেরা বাক্য লিখে অবশ্যই দেখাবে। দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে হয় ঝগড়া, আবার একটি দ্বন্দ্ব মানে হয় সংশয়। তাল। তাল হলো একটি ফল বিশেষ, অথবা তাল সঙ্গীতের একটি সময়ের বিভাগ। ডাক। ডাক মানে আহ্বান এবং ডাক মানে ডাক বিভাগ। বাজে। বাজে মানে হচ্ছে খারাপ, আবার বাজে মানে হয় বাদ্যযন্ত্র বা বাদ্য। ছড়া। ছড়া মানে হয় গুচ্ছ, আবার ছড়া মানে হয় কবিতা। মজা। মজা মানে আনন্দ, আবার মজা মানে বুঝে যাওয়া। নয়। নয় অর্থ হলো নবম, আবার নয় মানে হয় না।
তোমরা এগুলি দিয়ে বাক্য রচনা করে অবশ্যই জানাবে, এবং যদি বাক্য লিখতে না পারো সেটিও কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই বাক্য তৈরি করে দেব। এর পরের দাগের হাতে কলমে তোমাদের যেটি রয়েছে 4 দাগের নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে তা লেখো। জ্যোৎস্না, জ্যোৎস্না এসেছে জ্যোৎস্না শব্দ থেকে। চাকা, চাকা এসেছে চক্র থেকে। কান, কান শব্দটি এসেছে কর্ণ থেকে। দুপুর হলো দ্বীপ্রহর, এবং ঝিঁঝি শব্দটি এসেছে ঝিল্লি শব্দ থেকে। 5 দাগের কবিতার ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তর করো, অর্থাৎ কবিতার ভাষা দেওয়া রয়েছে সেগুলো কথ্য ভাষায় লিখতে হবে। ছন্দ আছে ঝড় বাদলে, এটি হবে ছন্দ বাদলে ছন্দ আছে, অর্থাৎ ঝড় বাদলে ছন্দ আছে। 2 নাম্বার ছন্দে বাঁধা দিন রাত্রি, এটি হবে দিন রাত্রি ছন্দে বাঁধা। 3 নাম্বার কিচ্ছুটি নয় ছন্দহীন, এটি হবে কোনো কিছুই ছন্দহীন নয়। 4 নাম্বার চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে, এটি হবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে। 5 দাগের কান না দিলে ছন্দ যেন পদ্য লেখা সহজ নয়, ছন্দে কান না দিলে পদ্য লেখা সহজ নয়, অর্থাৎ কথ্য ভাষায় লিখতে হবে। কবিতার লাইন দেওয়া থাকলে এইভাবেই কিন্তু লিখবে পরীক্ষায় থাকলে। এরপর 6 দাগের কান শব্দটিকে 5টি বিশেষ অর্থে ব্যবহার করে বাক্য লেখো। প্রথম, শ্রবণেন্দ্রিয় হিসাবে কান, আমরা কান দিয়ে শুনি। অপমানিত হওয়া, লজ্জায় তার কান কাটা গেল। লজ্জাহীন ব্যক্তি, কান কাটা লোকেদের কোনো কিছুতেই লজ্জা থাকে না। শাস্তি দেয়া, মাস্টারমশাই অর্ণবের কান মুলে দিলেন। সতর্ক থাকা, চোখ কান খোলা রেখে চলাফেরা করা উচিত, অর্থাৎ কান শব্দটিকে 5টি আলাদা আলাদা বাক্যে অর্থ তার ভিন্ন ভিন্ন সেভাবে প্রয়োগ করে দেখানো হয়েছে। এরপর 7 দাগের ঝড় বাদল এমনই সমর্থক বা প্রায় 5টি সমর্থক শব্দ দিয়ে তৈরি 5টি শব্দ লেখো। ঝড় বাদলের মতোই হয় নদী নালা, খাল বিল, জমি জমা, টাকা পয়সা, বাড়িঘর। এরপর 8 এবং 9 দাগের সেরকম কিছু নেই, তোমাদের করতে হবে না। 10 দাগের একেবারে দেখো, সমার্থক শব্দ লেখো। জল, জলের সমার্থক শব্দ বাড়ি, নীল, জীবন। দিন, দিনের সমার্থক শব্দ দিবস, দিবা। রাত্রি, রাত, নিশি, রজনী। নদী, প্রবাহিনী, স্রোতশ্রেণী, তটিনী। ভুবন, পৃথিবী, ধরিত্রী, মেদিনী, জগৎ। এগুলি হলো সমার্থক শব্দ, এইভাবে সমার্থক শব্দগুলো তোমরা লিখবে। এরপর 11 দাগের শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দয় হর্ষই দন্ত ন দিন, দিন মানে হলো দিবস। দয় দীর্ঘই দন্ত ন দিন মানে হলো দরিদ্র। ম দন্ত ন মন, মন মানে অন্তর বা হৃদয়। ম মূর্ধন্য মন মানে ওজনের পরিমাপ। দন্তস্বর সুর আর সুর মানে গানের সুর বা দেবতা। তালবেশ্বর দীর্ঘ সুর মানে হচ্ছে বীর। বর্গীজয় দীর্ঘই ব দন্তন্য জীবন মানে প্রাণ, আবার বর্গীজয় দীর্ঘই ব দন্তন্য জীবন, এটা আবার নাম বিশেষ হয়। দ্বন্দ্বস্ব কল আর সকল মানে সবাই। তালবেশ্ব কল আর সকল মানে মাছের আঁশ। এইভাবেই শব্দযুগলের পার্থক্য, অর্থাৎ বানানের কিছুটা ফারাকের জন্য মানেটাই পুরো পাল্টে যাচ্ছে, সেগুলি দিয়ে দিলাম, তোমাদের হাতে কলমে আছে, ভালো করে তোমরা দেখে নিও। এরপর 12 দাগের যারা তারার মতো 3টি সাপেক্ষ শব্দযোগ তৈরি করো। যারা তারা এইরকম টাইপের হয়, যেমন যেমন তেমন, যখন তখন, যেন তেন ইত্যাদি। 13 দাগের কবিতা থেকে খুঁজে নিয়ে 3টি সর্বনাম লেখো। পুরো কবিতাতে দেখবে অনেকগুলি সর্বনাম রয়েছে, তার মধ্যে কেউ, যারা, তারা এই সর্বনামগুলি রয়েছে। 14 দাগের কবিতায় রয়েছে এরকম 4টি সম্বন্ধ পদ উল্লেখ করো, যেমন ঝিঝির, নদীর, জলের, এগুলো হলো কবিতায় থাকা সম্বন্ধ পদ। 15 দাগের নিচের বাক্য এবং বাক্যাংশের উদ্দেশ্য বিধেয় অংশ আলাদাভাবে দেখাও। যেমন প্রথমটি রয়েছে ছন্দ আছে ঝড় বাদলে, এখানে উদ্দেশ্য হলো ছন্দ এবং বিধেয় হলো আছে ঝড় বাদলে। 2 দাগের দেখবে যখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও, এখানের উদ্দেশ্য হলো কেউ এবং বিধেয় হলো আর কোথাও তেমন ছড়া লেখেনি। পরেরটি 3 দাগের জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি, এখানের উদ্দেশ্য হলো নৌকা জাহাজ, বিধেয় হলো জলের ছন্দে তাল মিলিয়ে দেয় পারি। এরপর 4 দাগের চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে, উদ্দেশ্য হলো তারা, বিধেয় হলো ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে। এবং তারপরে এগুলি হয়ে গেল উদ্দেশ্য বিধেয়। এবং 16 দাগের শেষে তোমাদের যেটি রয়েছে কারক বিভক্তি নির্ণয় করো। প্রথমে ছন্দে শুধু কান রাখো, ছন্দের তলায় দাগ রয়েছে, এই ছন্দে হলো অধিকরণ কারকে এ বিভক্তি, অর্থাৎ প্রশ্ন করা হলো কোথায় শুধু কান রাখো, কোথায় দিয়ে প্রশ্ন হলেই হবে অধিকরণ কারক। পরেরটি ছন্দ আছে ঝড় বাদলে, ঝড় বাদলের নিচে দাগ, এটিও অধিকরণ কারকে এ বিভক্তি, কারণ এটির প্রশ্ন হলো ছন্দ আছে কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে হয় অধিকরণ কারক। 3 দাগের
দিন দুপুরে পাখির ডাকে, দিন দুপুরে তলায় দাগ রয়েছে, এটি অধিকরণ কারকে এ বিভক্তি। এখানে প্রশ্নটি হবে কখন পাখি ডাকে, কোথায়, কখন ইত্যাদি যে প্রশ্ন হলে হবে অধিকরণ কারক। 4 দাগের ছন্দে চলে রেলগাড়ি, রেলগাড়ির তলায় দাগ, এটি কর্তৃকারকের শূন্য বিভক্তি, অর্থাৎ ছন্দে কে চলে, কে দিয়ে প্রশ্ন করলেই হয় কর্তৃকারক। এবং 5 দাগে রয়েছে চিনবে তারা ভুবনটাকে, তারা নিচে দাগ রয়েছে, তাহলে কারা ভুবনকে চিনবে, অর্থাৎ কে কারা দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাই কর্তৃকারকের শূন্য বিভক্তি। এই যে প্রশ্নগুলি দিলাম এগুলি তোমাদের ছন্দে শুধু কান রাখো কবিতার হাতে কলমের অংশটিতে রয়েছে। তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলি পেয়ে গেলে, তাই অতি অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে নিয়ে এখন থেকেই প্রস্তুত করে নাও, কারণ অনুশীলনীর প্রশ্ন কিন্তু অবশ্যই করতে হবে, এখান থেকে কোনো না কোনো প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটি পজ করে করে প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে নাও, অথবা দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আর একবার পুনরায় তোমরা দেখে নাও, এবং এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন বাদ দিও না, উত্তর তো আমি দিয়ে দিয়েছি, তোমাদের কোনো সমস্যা হবে না, অবশ্যই কিন্তু এই উত্তরগুলি তোমরা তৈরি করে নিও। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং আজকের ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর বাংলা কবিতা ছন্দে শুধু কান রাখো কবিতাটির হাতে কলমের সমস্ত উত্তরগুলি তোমরা পেয়ে গেলে। এই উত্তরগুলি তোমরা এখন থেকেই তৈরি করে নিও, যাতে পরীক্ষার সময় তোমাদের আর কোনো সমস্যা না হয়। তাও এই ভিডিও নিয়ে বা কোনো প্রশ্নের উত্তর তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।